একেবারে শূন্য থেকে বিলিয়ন ডলারের মালিক হওয়া কি সম্ভব? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। বিশ্বের প্রায় 2838 জন বিলিয়নিয়ারের উপর ভিত্তি করে আমরা দেখব কোন কোন সাধারণ কৌশলগুলো অনুসরণ করে তারা এই অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন। তো চলুন শুরুতেই একটা চমকে দেওয়ার মতো তথ্য জেনে নেওয়া যাক। বিশ্বের সব বিলিয়নিয়ারদের মধ্যে প্রায় 2/3 কিন্তু সেলফ মেড, মানে তাদের কোনো ট্রাস্ট ফান্ড বা ধনী বাবা মার সাপোর্ট ছিল না। ব্যাপারটা ভাবলেই কিন্তু অবাক হতে হয়, তাই না? কিন্তু এই সেলফ মেড বা স্বনির্মিত শব্দটা কি এতটাই সোজাসাপটা? আসলে ব্যাপারটা এতটাও সহজ না। এর ভেতরে অনেকগুলো স্তর আছে। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। তাহলে চলুন এই সেলফ মেড ধারণাটার একটু গভীরে যাই, কারণ দেখা যাবে এই যে সাফল্যের যাত্রা, এর শুরুটা কিন্তু সবার জন্য একরকম হয় না। এরও নানা রকম স্তর রয়েছে। দেখুন, একদিকে আছেন ওয়ালটন পরিবারের মতো বিলিয়নিয়াররা, যারা জন্ম থেকেই উত্তরাধিকার সূত্রে বিশাল সম্পদের মালিক। আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বরাও আছেন, যারা হয়তো সরাসরি বিলিয়ন ডলার পাননি, কিন্তু শুরুটা করেছিলেন $1 মিলিয়ন মতো একটা ছোট ঋণ দিয়ে। মানে বুঝতেই পারছেন, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। আর এই ওয়ালটন পরিবারের উদাহরণটাই কিন্তু আসল ব্যাপারটা পরিষ্কার করে দেয়। তারা যে সম্পদটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেটাও তো একদিন কাউকে না কাউকে তৈরি করতে হয়েছিল। তাদের বাবা স্যাম ওয়ালটন সেই সম্পদটা একেবারে শূন্য থেকে তৈরি করেছিলেন, আর তিনি ঠিক সেই পথগুলোরই একটা অনুসরণ করেছিলেন যে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। বিলিয়নের হওয়ার প্রথম এবং সবচেয়ে পরিচিত পথগুলো হল ব্যবসা কেন্দ্রিক। তো প্রশ্নটা হলো, কিভাবে একটা সাধারণ উদ্যোগকে ধীরে ধীরে একটা বিশাল মূল্যবান প্রতিষ্ঠানে পরিণত করা যায়? বিলিয়নিয়ার হওয়ার সবচেয়ে ক্লাসিক যে রাস্তাটা, সেটা হলো একেবারে শূন্য থেকে একটা কোম্পানি শুরু করা এবং সময়ের সাথে সাথে তাকে একটা বিশাল বটগাছে পরিণত করা। এই পথটা আমরা সবাই কম বেশি চিনি বা শুনেছি। আর এই পথের মূল মন্ত্রটা হলো এমন কিছু দেখতে পাওয়া যা অন্য কেউ দেখতে পাচ্ছে না, আর আসল লাভ হাতে আসার বহু দশক আগেই সেই স্বপ্নের পেছনে নিজের সবকিছু বিনিয়োগ করার মতো সাহস আর ধৈর্য রাখা। এই যে দশকের পর দশক ধরে লেগে থাকা, এর একটা দুর্দান্ত উদাহরণ কিন্তু স্টারবাকস। হাওয়ার্ড শোল্টস যখন প্রথম যোগ দেন, তখন ওটা ছিল একটা ছোট্ট কফির দোকান, কিন্তু তার দীর্ঘ পরিশ্রম, সঠিক সময় নেওয়া ঝুঁকি আর দারুণ পরিকল্পনার ফলেই কিন্তু তার শেয়ারের মূল্য আজ $1 বিলিয়ন গিয়ে ঠেকেছে। দ্বিতীয় পথটা কিন্তু একটু অন্যরকম। এখানে নিজের সবটা করার থেকে বেশি জরুরি হলো সঠিক একটা ব্যবসার একটা বড় অংশের মালিক হয়ে বসা এবং সেই মালিকানার শক্তিটাকে ঠিকমতো কাজে লাগানো। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো স্টিভ জবসের পিক্সারের গল্পটা। তিনি তো কোনো অ্যানিমেটর বা ফিল্ম ডিরেক্টর ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কোম্পানির প্রায় 80% মালিক। আর যখন পিক্সার সফল হলো, তখন সেই মালিকানায় তাকে রাতারাতি বিলিয়নিয়ার বানিয়ে দিল। এটাই হলো ওনারশিপ বা মালিকানার আসল শক্তি। এবার চলুন এমন কিছু পথের কথা বলি, যেখানে সম্পদ তৈরির মূল মন্ত্র হল কোনো একটা নির্দিষ্ট ফিল্ডে পুরোপুরি নিজের দখল প্রতিষ্ঠা করা, সেটা প্রযুক্তির মাধ্যমেই হোক বা নিজের ব্যক্তিগত প্রভাব দিয়ে। ইতিহাস কিন্তু বারবার একটা জিনিসই দেখিয়েছে, যখনই কোনো বড় প্রযুক্তিগত বিপ্লব এসেছে, তখনই সবচেয়ে বড় সম্পদগুলো তৈরি হয়েছে, আর যারা সেই বিপ্লবের একেবারে সামনের সারিতে ছিলেন তারাই হয়েছেন বিলিয়নিয়ার। এটাই আমাদের তৃতীয় পথ। আর এই প্যাটার্নটা কিন্তু বারবার ফিরে এসছে, ইতিহাসই তার সাক্ষী। শিল্প বিপ্লবের সময় কার্নেগি থেকে শুরু করে আজকের দিনের জেফ বেজস বা এলন মাস্ক, সবাই কিন্তু কোনো না কোনো নতুন প্রযুক্তি বা নতুন শিল্পের ঢেউটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। আমাদের চতুর্থ পথটা হলো নিজের খ্যাতি বা ফেমকে সম্পদে পরিণত করা। দেখুন, শুধু বিখ্যাত হয়ে ধনী হওয়া একটা ব্যাপার, কিন্তু সেই খ্যাতিকে একটা বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত করে বিলিয়নিয়ার হওয়াটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা খেলা। মাইকেল জর্ডান, রিহানা, ওপ্রা, এই নামগুলোই তার জ্বলজ্বন্ত প্রমাণ। তারা কিন্তু কেউই তাদের মূল কাজের জন্য বিলিয়নিয়ার হননি, বরং তারা তাদের শহরতকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বিশাল বিশাল ব্যবসা দাঁড় করিয়েছেন। আচ্ছা, আমাদের আলোচনার শেষ ভাগের পথগুলো কিন্তু একটু অন্য ধরনের। এই পথগুলো তাদের জন্য যারা নতুন কিছু তৈরির চেয়েও বেশি মনোযোগ দেন বিদ্যমান পুঁজিকে সময়ের সাথে সাথে কয়েকশো গুণ বাড়িয়ে তোলার দিকে। পঞ্চম পথটা হলো ধৈর্য আর শৃঙ্খলার খেলা, আর এর মূল অস্ত্র হল চক্রবৃদ্ধি সুদের শক্তি, যাকে বলা হয় কম্পাউন্ডিং। এই পথের সবচেয়ে বড় নামটা আমরা সবাই জানি, ওয়ারেন বাফেট। একবার ভাবুন তো, 1965 সালে ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়েতে যদি কেউ মাত্র $1000 বিনিয়োগ করত, তাহলে আজ সেটার মূল্য দাঁড়াত $30 মিলিয়নেরও বেশি। ভাবা যায়? এটাই হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর চক্রবৃদ্ধি সুদের জাদু।
আর আমাদের তালিকার শেষ পথটা হলো একটা ডিমের ওপর বাজি না ধরে মূলধনকে অনেকগুলো ভিন্ন ভিন্ন সম্পদে ছড়িয়ে দেওয়া। এর ফলে একটা শক্তিশালী এবং স্থিতিশীল সম্পদ তৈরি হয়, যা একটা কোনো ভুলের কারণে ধসে পড়ে না। এই পথের সবচেয়ে সুন্দর দিকটা হলো এর দ্বৈত ভূমিকা, মানে ডাইভার্সিফিকেশন। একদিকে যেমন বিভিন্ন জায়গা থেকে লাভের সুযোগ তৈরি করে দেয়, ঠিক তেমনি অন্যদিকে যে কোনো একটা বড় ধরনের ক্ষতি থেকে আপনাকে বাঁচায়। এটা অনেকটা সুরক্ষা কবচের মতো কাজ করে। তাহলে এই যে 6টা ভিন্ন ভিন্ন পথের কথা আমরা শুনলাম, এদের সবাইকে কি কোনো একটা সাধারণ সুতো দিয়ে বাঁধা যায়? চলুন দেখি এই সবগুলোর পেছনে আসল মূল নীতিগুলো কি কাজ করে। আসল কথা হলো, পথ যেটাই হোক না কেন, ঘুরে ফিরে 3টে গুণ প্রায় সবার মধ্যেই দেখা যায়: বিপদের মুখে টিকে থাকার ক্ষমতা বা সহনশীলতা, লেগে থাকার মানসিকতা বা অধ্যবসায়, আর অবশ্যই সঠিক কৌশল। আর বেশিরভাগ ক্ষেত্রেই সফল ব্যক্তিরা এই পথগুলোকে মিলিয়েই নিজেদের সাফল্যের গল্পটা লেখেন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই পথগুলোর মধ্যে এমন কোনটা আছে যা শুধু সম্পদ তৈরির জন্যই জরুরি নয়, বরং কষ্ট করে অর্জিত সেই সম্পদকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি দরকারি? হয়তো এর উত্তরটা বিনিয়োগের মধ্যেই লুকিয়ে আছে, যা সব ধরনের সম্পদকে দীর্ঘমেয়াদে রক্ষা করে এবং বাড়াতে সাহায্য করে। ভাবার মতো একটা বিষয়, তাই না?